নমস্কার, আপনারা দেখছেন ইউডি নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি নন্দিতা। রবিবার 29শে মে ছিল আন্তর্জাতিক এভারেস্ট দিবস। এই বিশেষ দিনটি এদিন শিলিগুড়িতে উদযাপিত হয় ন্যাফের সহযোগিতায়। সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পর্বত জয়ী পর্বত আরোহী তেনজিং নোরগের 108তম জন্মজয়ন্তী ছিল এদিন। শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকেও এদিন মূল অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিন শিলিগুড়ি দার্জিলিং মোড়ে নেতাজি নোরগের মূর্তিতে মাল্যদান করেন মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি কাউন্সিলর এবং মেয়র পরিষদের সদস্য। অনুষ্ঠানে প্রকৃতি প্রেমী এবং পর্বত আরোহী সংস্থা ন্যাফের সদস্য এবং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তেনজিং নোরগের মূর্তিতে পুষ্প অর্পণ, মাল্যদানের পাশাপাশি খাদা পরিয়ে সম্মান জানানো হয়। এরপর পর্বত আরোহী তেনজিং নোরগের জীবন সম্পর্কে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। এখানে পালন করা হচ্ছে প্রত্যেকবারের মতো। আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে তেনজিং নোরগে শেরপাকে শ্রদ্ধা জানালাম পুরসভার থেকে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। সন্ধ্যাবেলাতেও সূর্য সেন পার্কে অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সব মিলে আমরা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। তার জন্যই আমরা তেনজিং নোরগেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা ভারত সরকারের কাছে দাবি করব যে অবিলম্বে তেনজিং নোরগে শেরপাকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া। এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে এবং তেনজিং শুধুমাত্র আমাদের রাজ্যের বা আমাদের জেলার মানুষ নন, তিনি আমাদের দেশের একজন মহানায়ক। তো আমরা প্রত্যেক বছরের মতো এবছরও দাবি জানাচ্ছি যে তেনজিংকে মরণোত্তর ভারতরত্ন পদক দেওয়া হোক। কেননা এটা আমরা খালি 20 বছর, এটা গোটা জেলার মানুষের দাবি নয়, সারা দেশের মানুষের দাবি যে তেনজিংয়ের মতো একজন কৃতি পর্বতারোহীকে এবং সারা বিশ্ব যে মানুষটাকে চেনে তাকে কেন আমরা এখন অবধি মরণোত্তর ভারতরত্ন পুরস্কারটা দিলাম না। আচার্য বিতর্কে এবার তদন্ত কমিটি গঠনের মাধ্যমে পদক্ষেপ গ্রহণের কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। রবিবার তিনি উত্তরবঙ্গ সফরে এসেছেন। কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন, আর তখনই একরাশ ক্ষোভ উগরে দেন। আচার্য থেকে এসএসসি নিয়োগ সব বিষয়ে রাজ্য সরকারকে এক হাত নেন তিনি। রাজ্যপাল সাংবাদিকদের বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি চিন্তাজনক ও উদ্বেগজনক। তিনি খুব চিন্তিত। 25 জন উপাচার্য নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে। আচার্যের কোনো অনুমতি নেওয়া হয়নি। আর নিকৃষ্ট প্রতিভাকে পৃষ্ঠপোষকতা, পক্ষপাতিত্ব, স্বজন প্রীতির মাধ্যমে তুলে আনা হচ্ছে। আর কে আচার্য হবেন বা রাজ্যপালের ক্ষমতা হ্রাস করা হবে তা নিয়ে তিনি তখনই বলতে পারবেন যখন তার সামনে সেই বিষয়ের কোনো নথি আসবে। 2021 সালের ডিসেম্বরেও একই বিষয় উত্থাপিত হয়েছিল। এগুলো সম্পূর্ণ নিয়োগ ব্যবস্থায় দুর্নীতির বিষয় থেকে বিভ্রান্ত করার একটা কৌশল মাত্র। এই দুর্নীতি হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট করেছে। দুর্নীতির সমস্ত দুর্নীতি থেকে ছাপিয়ে গিয়েছে। প্রতিদিন দুর্নীতির বেলুন বেড়েই চলেছে। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এভাবেই রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। স্টেট অফ এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যালার্মিং, worrisome. I am disturbed by it. 25 vice chancellors were appointed against law, against the directive of the chancellor, who is the governor, and promoting inferior talent dictated by patronage, favoritism and nepotism. Second term given to Calcutta University Vice Chancellor Sonali Chakrabarti Bandyopadhyay is a classic example that rule book law has been dumped. She has been given a 4-year term without any selection. Issue is pending before the Honorable High Court on both the counts. As regards who becomes Chancellor, the role of the Governor can be curtailed. I will examine when paper will come to me.
same issue was raised in December 2021. This is a ploy tactics to generate media optics, to divert attention from what is happening in the recruitment scam. This scam that has spoiled the career of thousands of students is mother of all scams. Every day the balloon is becoming bigger. You have seen for yourself what happened. Appointment of those who were never participants, appointment of those who were never in the list, merit list. These are issues to divert attention. But recruitment being so sullied, so tainted, so corrupted is a disgrace to any kind of governance. We cannot allow our temples of education and career of our students to so suffer. There are educations in the state all over on the issue. I take it as a diversionary tactics. As regards role of the governor, my role is defined by the Constitution. I have to protect, preserve, defend Constitution and laws. University Grants Commission gives ample authority to exercise control over all universities. A degree by a university has no credibility unless University Grants Commission sanctifies it. A recent judgment of the Supreme Court has indicated that the provisions of the Act are applicable to all state-aided universities and private universities. Roll back. Have you ever heard vice chancellors forming a union? And much worse, chancellors of private universities, some of them are big industrialists, they also formed a union. I want to send a message to them. All is not well. I constituted a committee in my capacity as governor to investigate their affairs so that the reality is reflected. I am not concerned what government does unless the paper comes before me. As and when it will come up before me, I will take a call according to constitutional provisions. শিলিগুড়ি পুরসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল। শিলিগুড়ি পুরসভা এখন তৃণমূলের দখলে। শিলিগুড়ি মহকুমা পরিষদও তৃণমূল দখল করবে বলে আশাবাদী রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আগামী 26শে জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে চলেছে তৃণমূল। আর দলীয় নেতা হিসেবে মন্ত্রী অরূপ বিশ্বাস দলের বৈঠকে যোগ দিতে এসেছেন। সেই সময় মন্ত্রী বলেন, শিলিগুড়ি পুরসভাতে মানুষ যেভাবে তৃণমূলকে সমর্থন করেছেন, মহকুমা পরিষদেও তেমনটাই হবে। আপনারা জানেন যে আমরা উন্নয়ন এবং আগেবারের মধ্যে পুরসভা আমরা জিতেছি, মানুষ আশীর্বাদ করে সমস্ত আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ
শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল শাসক দল তৃণমূল কংগ্রেস। তার পাশাপাশি পাহাড়ের জিটিএ নির্বাচনে তৃণমূল কংগ্রেস 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেই 10টি আসনের প্রার্থী তালিকা রবিবার ঘোষণা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবার জিটিএ নির্বাচনে প্রার্থী হচ্ছেন পাহাড়ের তৃণমূল নেতা একদা বিমল গুরুং ঘনিষ্ঠ বিনয় তামাং। উল্লেখ্য, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ইতিমধ্যেই নির্বাচনে 45টি আসন রয়েছে। অন্যদিকে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 45টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন। শিলিগুড়ি মহকুমা পরিষদের 9টি আসনের লড়াই, 4টি গ্রাম পঞ্চায়েত সমিতির মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির জন্য 66টি আসন, 22টি গ্রাম পঞ্চায়েতের জন্য 462টি আসনে লড়াই। প্রত্যেকটি আসনে তৃণমূল প্রার্থী দিচ্ছে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস। রবিবার দার্জিলিং জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই খবর জানান অরূপ বিশ্বাস। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শান্তা ছেত্রী, এলবি রায়, পাপিয়া ঘোষ, গৌতম দেব, প্রতুল চক্রবর্তী, রঞ্জন সরকার প্রমুখ। SMP 1 নকশালবাড়ি, সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অরুণ ঘোষ। SMP নকশালবাড়ি 2, সেখানে আমাদের প্রার্থী হচ্ছেন নলিনী রঞ্জন রায়, তিনি BSF-এর ক্যাপ্টেন ছিলেন। SMP 3 মাটিগাড়া, সেখানে আমাদের প্রার্থী হচ্ছেন জ্যোতি তিলকে, যিনি আমাদের মহিলা সভানেত্রী। SMP 4 মাটিগাড়া, সেখানে আমাদের প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা বিশ্বাস, তিনি 3 বারের প্রধান। SMP 5 খড়িবাড়ি, সেখানে আমাদের প্রার্থী হচ্ছেন যিনি বিরোধী দলনেতা ছিলেন কাজল ঘোষ। SMP 6 খড়িবাড়ি, সেখানে আমাদের প্রার্থী হচ্ছেন কিশোরী মোহন সিংহ রায়, তিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলেন, তিনি আমাদের প্রার্থী হচ্ছেন। SMP 7 ফাঁসি দেওয়া, সেখানে আমাদের প্রার্থী হচ্ছেন কুমুদিনী বড়াই। SMP 8 ফাঁসি দেওয়া, সেখানে আমাদের প্রার্থী হচ্ছেন আইনুল হক। SMP 9 ফাঁসি দেওয়া, আমাদের প্রার্থী হচ্ছেন রুমা রেশমি এক্কা, তিনি একজন প্রতিষ্ঠিত আদিবাসী সিনেমার শিল্পী, তিনি আমাদের প্রার্থী হচ্ছেন। আমরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে আমাদের জেলা সভানেত্রী আপনাদের SMS করে সমস্ত প্রার্থী তালিকা আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। আমরা আমাদের সোশ্যাল ফেসবুকেও দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছেও পৌঁছে যাবে। পঞ্চায়েত সমিতি একটু পরেই পাবেন আর গ্রাম পঞ্চায়েতটাও আমরা পৌঁছে দেব। আমরা দার্জিলিংয়ে 10টা সিটে লড়াই করছি। আমরা দার্জিলিংয়ে 10টা সিটে আমরা লড়াই করছি। সেই 10টা সিটে আমি বলে দিই। কনস্টিটুয়েন্সি নাম্বার 4, সেখানে প্রার্থী হচ্ছেন বিনয় তামাং। কনস্টিটুয়েন্সি নাম্বার 7, সেখানে আমাদের প্রার্থী হচ্ছেন পাশাং থেরিং ভুটিয়া। কনস্টিটুয়েন্সি 8, সেখানে হচ্ছেন দেবেন রায়। কনস্টিটুয়েন্সি 10, সেখানে আমাদের প্রার্থী হচ্ছেন দীনেশ গুরুং। কনস্টিটুয়েন্সি 17, সেখানে আমাদের প্রার্থী হচ্ছেন নরবাহাদুর খাওয়াস। 23 নম্বর কনস্টিটুয়েন্সিতে আমাদের প্রার্থী হচ্ছেন ধুবরা বুমজান। 24 নম্বরে আমাদের প্রার্থী হচ্ছেন মিলেশ রায়। 26 নম্বরে প্রার্থী হচ্ছেন পরশরস তিরকে এবং 35 নম্বরে আমাদের প্রার্থী হচ্ছেন সুমং গুরুং এবং 36 নম্বরে হচ্ছেন রিমঝিং জিনচেন ভুটিয়া। গুরুং এবং সাংসদ কিছুদিন আগেও মোর্চা সুপ্রিমো বিমল গুরুং এর সঙ্গে তাদের অবস্থান ছিল উল্টো মেরুতে। তারও আগে অবশ্য গুরুং এবং বিজেপি নেতাদের সখ্যতা ভালোই ছিল। এখন আবার অন্যরকম বিষয়। পাহাড়ের জিটিএ নির্বাচন বাতিলের দাবিতে অনশনে বসেছেন গুরুং। আবার বিজেপিও জিটিএ ভোটের বিরুদ্ধে। সেই অনশনরত গুরুং এর সঙ্গে তিনি কথা বলবেন বলে রবিবার সাংবাদিকদের জানান দার্জিলিং লোকসভার বিজেপি সাংসদ রাজু বিস্তা। विमल जी, जब गृह मंत्री जी स्वयं ये कह चुके हैं कि वो गोरखाओं के हित में उन्होंने कई काम किए हैं और एक मानवता के नाते, उनका छोटा भाई होने के नाते मैं ज़रूर, और हमारे विधायक जो मेरे साथ बजगाई जी खड़े हैं, बाकी जो भी विधायक रहेंगे, हम सब लोग उनसे मिलने ज़रूर जाएंगे। और मैं उनसे ये भी निवेदन करूँगा आज कि टीएमसी या ममता दीदी किसी गोरखा की सुनने वाली नहीं है। अगर हमें कोई न्याय दे सकता है वो भारत सरकार ही न्याय दे सकता है।
রবিবার কলকাতা থেকে নিজের শহর জলপাইগুড়িতে এলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাগডোগরা বিমানবন্দরে নেমেই এই অভিনেত্রী সাংবাদিকদের জানান, শিলিগুড়িতে ফিল্ম সিটির বিষয়টি মুখ্যমন্ত্রী নিজেই দেখছেন। যেইভাবে আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে ছিলেন এবং আছেন, দিদির অনেক পরিকল্পনাও রয়েছে আমাদের এই ফিল্ম সিটিকে নিয়ে, এবং আপনারা জানেন যে আরেকটা ফিল্ম সিটি অলরেডি আমাদের বাড়িতে তৈরি হয়ে গেছে, এবং এখানেও যে পরিকল্পনাটা রয়েছে নিশ্চয়ই এটা গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে রবিবার শিলিগুড়ি হাকিমপাড়ায় সমাজসেবী সুকান্ত বসুর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাংক। সেই শিবিরে উপস্থিত হয়ে এদিন রক্তদান করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শীর্ষেন্দু পাল। ডাক্তার শীর্ষেন্দু পাল নিজে রক্তদান করার পাশাপাশি রক্তদানের কি কি উপকারিতা রয়েছে সে সম্পর্কে সকলকে অবহিত করেন। শরীর ভালো রাখার জন্য যে মাঝে মধ্যে রক্তদান প্রয়োজন তাও তিনি উল্লেখ করেন। সুকান্ত বসুর পুত্র সংকল্প বসু তাদের এই ধারাবাহিক রক্তদান শিবির সম্পর্কে কিছু তথ্য দেন। ছোট থেকেই রক্তদান শিবির দেখা এবং তার বাবার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড দেখে আসছেন সংকল্প বসু। এই শিবিরে নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ রক্তদান করেন। আমি ডাক্তার হয়ে নিজেই রক্ত দিচ্ছি। দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে এই রক্তদান মহাদান আপনারা জানেন, বিশেষ করে এই গ্রীষ্মকালে প্রত্যেক বছরই রক্ত সংকট দেখা যায়। এই সময় যদি আমাদের দেশের সাধারণ নাগরিক এগিয়ে আসে তাহলে অনেক মুমূর্ষ রোগী বাঁচবে, এবং তাদের কল্যাণার্থেই আমার এই রক্তদান। শিলিগুড়ি সেবক রোডের সরকার পাড়ায় রবিবার শিলিগুড়ি ম্যানস রোবার ক্লাব এবং উত্তর কাকুলি সাংস্কৃতিক মঞ্চের যৌথ পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। তার সঙ্গে ছিল রবীন্দ্র নজরুল সন্ধ্যা। রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের মঞ্চে রক্তদান শিবির অন্য মাত্রা পায়। বহু নতুন প্রজন্মের ছেলে মেয়ে রক্তদান শিবির সফল করতে এগিয়ে আসে। রক্তদান করেন মহিলারাও। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এই শিবিরের জন্য রক্ত সহায়তা করে। সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দান করা হয়। ম্যানস রোবার ক্লাবের তরফে উৎপল সরকার, উত্তর কাকুলি সাংস্কৃতিক মঞ্চের তরফে সভাপতি গোপাল চন্দ্র দত্ত, কর্মকর্তা নারায়ণ মহন্ত, সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় এই রক্তদান শিবির সম্পর্কে তাদের বক্তব্য জানান। সোমনাথ বাবু বলেন, তারা সমস্ত রক্ত সরকারি হাসপাতালেই প্রদান করেন। মহিলারাও বেশ উৎসাহের সঙ্গে এই শিবিরে যোগ দেন। উৎপল বাবু বলেন, সাংস্কৃতিক বিকাশের সঙ্গে তারা চান সামাজিক দায়বদ্ধতার পরিবেশও তৈরি হোক। যাদের রক্তের খুব প্রয়োজন অথচ এই টাইমে পাচ্ছি না, তা আমার রক্তটা যদি তাদের কোনোভাবে কাজে লাগাতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। আজকে আমরা একটা মহৎ উদ্যোগ নিয়েছি। ম্যানস রোবার ক্লাব, উত্তর কাকুলি সাংস্কৃতিক মঞ্চ এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, যেটা সরকারিভাবে আমরা ক্যাম্প করছি। এই মহৎ উদ্যোগে আমরা সবাই একসাথে ভর্তি হয়েছি যে আমরা এর পার্ট হতে পারে। আমরা সবাই খুব খুশি এবং গর্বিত। আমরা 2005 সাল থেকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে আমরা প্রতি বছর রক্তদান শিবির করি এবং বিভিন্ন জায়গার সংস্থাদের সঙ্গে এখন আমরা ধীরে ধীরে এই প্রোগ্রামগুলো করতেছি। রক্তদান একটা জীবনদান। বিনা পয়সায় রক্ত সরবরাহটা করে থাকে সরকারি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। এটা একটা পাওয়া। আর আরেকটা পাওয়া হলো এখান থেকে যে ক্রেডিট কার্ডটা পাওয়া যাবে, সেই ক্রেডিট কার্ডটা দিয়ে পশ্চিমবঙ্গের সরকারি যে কোনো ব্লাড ব্যাংকে আপনার প্রয়োজনীয় যে কোনো রক্ত যদি মজুদ থাকে, প্রোভাইডেড যদি মজুদ থাকে, তাহলে বিনা পয়সায় সেই রক্তটা পেতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন ইউডি নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি নন্দিতা।